রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন মাহমুদা হাবিবা, বিএনপির মিডিয়া সেলের সদস্য, তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমাদের সঙ্গে অ্যাডভোকেট সাইম খান আছেন, উপদপ্তর সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির, এবং বাংলাদেশ তিনি সাবেক ছাত্রনেতাও বটে। অ্যাডভোকেট সাইম খান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবাসন খাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা। তাদের তালিকায় রয়েছেন বাংলাদেশি নাগরিকও। ৩৯৪ বাংলাদেশের ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৪১টি সম্পত্তি রয়েছে দুবাইয়ে। দুবাই আনকল্ড শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। ইইউ ট্যাক্স অবজারভেটরির এক প্রতিবেদনেও জানা গেছে দুবাই শহরে শতভাগ প্রস্তুত আবাসন সম্পদ কিনেছেন বা অপ্রস্তুত আবাসন সম্পদ কিনতে মনস্থ করছেন, এবং যাদের কথা ফাঁস হয়েছে এমন বাংলাদেশি সংখ্যা 2022 সালে ছিল 394 জন। 2022 সালে তারা মোট 22 কোটি 53 লাখ ডলার সম্পদ কিনেছেন। সেবার বাংলাদেশিরা মোট 641টি সম্পদ কিনেছিলেন। বিভিন্ন তথ্য ব্যবহার করে ওই প্রতিবেদনে ইইউ ট্যাক্স অবজারভেটরি তাদের ধারণার ভিত্তিতে জানিয়েছে 2022 সালে সর্বমোট এই সংখ্যা হতে পারে 535 জন। সাইম খান, দেশ থেকে টাকা নিয়ে দেশের ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তিরা বিদেশে সম্পত্তির পাহাড় গড়ছে, অথচ আমাদের দেশটাই কিন্তু আমরা ভাবি বা বিভিন্ন সময় বলি সিঙ্গাপুর বা কানাডার মতো হয়ে যাচ্ছে। মানে তারা কি আমাদের দেশের অর্থনৈতিক সক্ষমতা বা আমরা যেভাবে উন্নয়ন করছি এই উন্নয়ন যাত্রা তারা দেখতে পাচ্ছেন না? মানে অ্যাডভোকেট সাইম, এভাবে দেশ থেকে টাকা নিয়ে আরেক দেশে কেন তারা বসতি গড়ছে, তারা ব্যবসা খুলছে, সেখানে আমাদের দেশে কিসের অভাব দেখেন তারা? একটু বলেন যদি, 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই আমার সহ-আলোচক হিসেবে উপস্থিত যিনি, ওনাকে শুভেচ্ছা জানাই যমুনা টিভির দর্শক শ্রোতাদের। দেখেন, এটা আমাদের একটা শ্রেণীর টেন্ডেন্সি হয়েছে যে তারা বিদেশে সম্পদ গড়ে। এটা যে গড়ছে না তা নয়, তবে একেবারে ঢালাওভাবে যদি আপনি বলেন যে আমাদের এই যে দুবাইয়ের যে রিপোর্টটা এসেছে বা সংযুক্ত আরব আমিরাতের যে রিপোর্টটা এসেছে, ঢালাওভাবে যদি আপনি বলেন যে এরা সকলেই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে ওখানে সম্পদ গড়েছে, সেটার সাথে আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটা এই কারণে, একটু আপনাকে কারেকশন দিই, আমি কিন্তু একবারও বলিনি যে তারা টাকা পাচার করে নিয়ে গিয়েছে। আমি বলেছি যে এই যে ধনাঢ্য ব্যক্তিরা বা ব্যবসায়ীরা আমাদের দেশ ছেড়ে আমাদের দেশে এই যে উন্নয়ন অগ্রযাত্রা তাদের কি চোখে পড়ছে না? তারা কেন দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসতি গড়ছে? এই সংখ্যাটা 3 দিন বাড়ছে কেন? এই দেশে কিসের অভাব দেখে? আমি আপনাকে যেটা বলি সেটা হলো বিজনেস করার প্রত্যেকটা মানুষের একটা তরিকা আছে প্রত্যেকটা দেশের, এবং প্রত্যেকটা মানুষ আপনি যদি দেখবেন যে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত সারা বিশ্বের একটা মানে অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠীর জন্য একটা হাব সেন্টারে পরিণত হয়েছে। এবং আপনি যদি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে প্রযুক্তিগত যে ব্যবসাগুলো এসেছে তা বিভিন্ন জায়গা থেকে মানুষ শুরু করেছে, ওই দেশ থেকে দেখার পরে অনুকরণের ভিত্তিতে আমাদের এখানে ব্যবসাটা হয়েছে। তার মানে আমরা যেহেতু একটা তৃতীয় বিশ্বের দেশ এবং উন্নয়ন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গিয়েছি, আমরা তো অবশ্যই উন্নত বিশ্বের সাথে পিছিয়ে আছি এবং উন্নত বিশ্বে ব্যবসা বাণিজ্য বা প্রযুক্তিগত জ্ঞানের দিক থেকে এগিয়ে আছে। এবং সে জায়গায় যে ব্যবসাগুলো শুরু হয়, যারা সমাজে এগিয়ে থাকে, আমি দুবাইতে অনেককেই চিনি যারা দুবাইতে বাড়ি কিনেছে বা কিনেছে, তারা বাংলাদেশ থেকে শুধুমাত্র
শুধুমাত্র মানে দুবাইতে গেছে এবং ওইখানে গিয়ে ব্যবসা বের করেছে এবং ওইখানে ব্যবসা করে ওইখানে জায়গা কিনেছে। আমি এরকম এখন সবাই যে দেশের জি আরো 30 সেকেন্ড, দেশের বাইরে বিদেশ থেকে মানুষ এসে বা বিদেশি কোম্পানি এসে বাংলাদেশেও ব্যবসা করতেছে। পুরো পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এখানে তো যেহেতু বর্ডার নেই, সেক্ষেত্রে যদি কেউ দেশ থেকে পাচার না করে, টাকা পাচার না করে, বাইরে গিয়ে বাইরে ব্যবসা করে সেখানে যদি ব্যবসা প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে আমি খারাপ কিছু দেখি না। তবে যদি এই দেশে থেকে সবাই যদি ব্যবসা করার সুযোগ থাকতো, তাহলে সবাই যদি এই দেশে করতে পারতো, সেটা আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সবার জন্য ব্যবসা করা বা সবার যে আকাঙ্ক্ষা থাকে সবার ব্যবসার সুযোগ করে দেওয়া। জি জি মাহমুদা হাবিবা, আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, সে কারণে যদি দুবাইয়ের মতো দেশে আমাদের ধরেন 532 জন লোক গিয়ে বাড়ি কিনতে পারে বা সেখানে সম্পত্তি করতে পারে, সেইটাকে আপনি গর্বের চোখে দেখেন কিনা? মানে হতেই তো পারে যখন একটা দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ে তারা বিভিন্ন দেশে গিয়ে বাড়ি করবে, কানাডায় গিয়ে বাড়ি কিনবে, বা লন্ডনে তাদের বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে সেখানে বাড়ি করবে, দুবাইয়ে করবে। এতে কোনো আপত্তির জায়গা আপনাদের তরফ থেকে আছে কিনা? জি, আমাদের তরফ থেকে নাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং আমার সহ বক্তা ছোট ভাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে সব দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে দুবাইয়ে যে 500 সামথিং মানুষ বাড়ি কিনেছেন বা সম্পদ করছেন, এটা যদি সহজ পরিবেশে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ কিংবা পরিস্থিতি যদি স্বাভাবিক এবং আস্থাযোগ্য হতো, তাহলে এই কথাটা মেনে নেওয়া যায় যে এদেশে আপনি ব্যবসা শুরু করতে গেলে কিংবা এন্টারপ্রেনিয়রশিপে আপনি গেলে আপনাকে যেই ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করলে আপনার ব্যবসার গ্রোথ যথাযথ হবে, সেই ধরনের সুযোগ সুবিধা দেশে থাকার পরে যদি আপনি কানাডায় বাড়ি কেনেন, আপনি ইউএসএতে বা ইউকেতে কিছু করেন, কিংবা দুবাইয়ে আপনি যদি প্রপার্টি কিনেন, সেটাতে কারো আপত্তি থাকার কারণ নাই। কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দেই, সিপিডি জাস্ট কয়েকদিন আগে একটা তাদের রিপোর্ট বের করেছে, সেখানে অনেকগুলো ফ্যাক্টর পাশাপাশি মাথাপিছু ঋণ 1.5 লাখ এগুলোর পাশাপাশি একটা পয়েন্ট তারা তুলে ধরেছে, সেটা হচ্ছে যে ব্যবসায়িক পরিবেশের কঠিনভাবে আপনার ব্যবসায়িক পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়িক পরিবেশ ব্যবসা বান্ধব নয় দেশ। প্রধান কারণ হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেমগুলো এক্সট্রিমলি করাপ্ট। আমাদের ব্যাংকিং সিস্টেম শুধু করাপ্ট না, সুশাসনের অভাবে এবং সুপরিচালনা কিংবা সুঋণ কিংবা রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত প্রভাব এত বেশি এই সেক্টরগুলোতে, সুনির্দিষ্ট মহল এবং সুনির্দিষ্ট ক্ষেত্রের লোকজন ছাড়া লোন পাওয়া, সেই লোন ছাড় হওয়া এবং সেই ব্যবসাকে আপনি সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার এখানে মনে হয় একজন ব্যবসায়ী হিসেবে আমি প্রথমে যেটা ফিল করি সেটা হচ্ছে ব্যবসায়িক নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করেন এবং আপনি যদি আপনার আয় এবং আয়ে অর্জিত সম্পদের বা নিশ্চয়তা দেওয়ার সুযোগ থাকে, তখন মানুষের কিন্তু অনেক, দুবাইয়ের মতো একটা গরম দেশ যেখানে ঘরগুলো ঘুমটি ঘরের মতো দেখেছেন আপনি, খুব একটা আহামরি কিছু নয়। এটা মানে একেবারে লাইফস্টাইল হিসেবে বাংলাদেশের চেয়ে বেটার বলার আমি কারণ দেখি না, মানে বসবাসের আরামের ক্ষেত্রে বলছি। কিন্তু যখন আপনি ব্যবসায়িক সুবিধা দেবেন না, তখন তো উদ্যোক্তাদের অনেক কিছু আর করার থাকে না, যাদের সক্ষমতা আছে তারা চলে যায়। জি, অ্যাডভোকেট সায়েম খান, রাজনীতি ও অর্থনীতির মধ্যে সম্পর্ক অসম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, রাজনীতিবিদেরা অর্থনীতিবিদদের গৃহভৃত্য না হলেও হুকুমের আজ্ঞাবহ হিসেবে দেখতে চান। বড় বড় খেলাপিরা 7, 8, 9 বার করে ঋণ পুনঃতফসিল করতে পারছেন বলে তিনি অভিযোগ করেন। সায়েম খান, ফরাসউদ্দিন সাহেব গেল কয়েকদিন ধরে ঋণ খেলাপিদের নিয়ে নানান কথা বলে যাচ্ছেন। তিনি বলেছেন যে যিনি 1000 টাকা খেলাপি তিনি জেলে থাকেন, আর যিনি 10,000 কোটি ঋণ খেলাপি তিনি সরকারের পাশে বসে থাকেন, এবং তিনি বলছেন যতদিন পর্যন্ত সরকারের চক্ষু লাল চক্ষু হবে না ততদিন পর্যন্ত ঋণ খেলাপিরা এভাবে ঘুরে বেড়াবেন। এরকম কিছু কথা তিনি কিছুদিন আগেও বলেছেন। আপনার কি মনে হয় আপনার দলের যে সরকার তার কথাকে কি গুরুত্ব দিচ্ছে? আপনি এরকম দৃশ্যমান কোনো কিছু দেখতে পান? 2 মিনিট সময়। দেখেন, আমাদের এখানে খেলাফি ঋণের একটা সংস্কৃতি রাজনীতিতে আছে এবং আপনাকে সেটা যদি দেখতে হয়, আপনাকে দেখতে হবে যে এই খেলাফি ঋণের এই সংস্কৃতিটা একদিনে তৈরি হয়নি এবং এর রুট যদি আপনি উদ্ঘাটন করেন, আপনি দেখতে পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যে অবৈধ সরকার ক্ষমতা দখল করেছিল, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের আমল থেকে এই খেলাফি ঋণের সংস্কৃতি শুরু হয় এবং তা দিনে দিনে একটা জটিল আকার ধারণ করে এবং তার বাড়ে। এখন আমি আপনাকে আগে
আগেও একটা টকশোতে বলেছিলাম যে আমাদের আজকের যে খেলাপি ঋণের শতাংশের হার, এটা 2008 সালের আগে খেলাপি ঋণের যে শতাংশের হার ছিল তার চাইতে এখন কম, এবং গত 2023-এর জুন মাসে আমাদের খেলাপি ঋণের যে শতাংশ ছিল সেটা ছিল 10.11%। সেই খেলাপি ঋণের শতাংশটা ডিসেম্বর মাসে নেমে আসে 9.0%। এখন খেলাপি ঋণের যে বিষয়টা, খেলাপি ঋণ আমাদের অর্থনীতির জন্য একটা ক্ষতর সৃষ্টি করেছে এবং খেলাপি ঋণ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা। এখন এই যারা খেলাপি ঋণের যারা ঋণ নিয়েছেন এর মধ্যে আমরা যারা দেখি আমাদের অনেকেই আছেন, সকলেই না, অনেকেই আছেন যারা ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হন, তাদের দেশের মধ্যে সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে এবং আছে, কিন্তু তারপরেও তারা সেই ঋণটা যথাসময়ে শোধ দেন না। এক্ষেত্রে আমাদের আইনগত কিছু জায়গায় কিছু ত্রুটি আছে এবং সেগুলো সংশোধনের জন্য সরকার কাজ করতেছে এবং খেলাপি ঋণ নিয়ে আমরা তৎপর, এবং আমাদের এই খেলাপি ঋণের জায়গাটা দিনকে দিন কমে আসতেছে এবং যারা ঋণ খেলাপি হচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। তো ফরাসউদ্দিনের এই কথাটা শুধু ফরাসউদ্দিন নয়, যে কেউ এটা বুঝে যে একটা অর্থনীতির যখন বড় একটা অংশ খেলাপি ঋণ হয়ে যায় এবং সেটা যখন সরকারি কোষাগারে টাকাটা ফেরত আসে না, তখন তার সরকার যখন এই টাকাটা হাতে পাবে তখন সেটা মানে ব্যবহার করতে পারলে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। কিন্তু সেই জায়গায় যখন খেলাপি ঋণের পরিমাণটা বেড়ে যায় তখন অর্থনীতির জন্য ক্ষতি হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তৎপর রয়েছি এবং নিয়মিত ভিত্তিতে খেলাপি ঋণের পরিমাণ কমে আসতেছে। জি, মাহমুদা হাবিবা, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন কি বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। রাজনীতি অর্থনীতির মধ্যে সম্পর্ক অসম বলেছেন তিনি বলেছেন বড় খেলাপিরা 7, 8, 9 বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছেন বলে তিনি অভিযোগ করেছেন। মন্তব্য করতে চাইলে 2 মিনিট সময় দিচ্ছি। আমি মন্তব্য করে আমি আসলে আমার সহবক্তার একটা কথার পরিপ্রেক্ষিতে বলি, আমাদের দেশে কিছুদিন পরপরই ঋণ খেলাপি যে সংজ্ঞাটা এটা পুনঃসংজ্ঞায়িত হয়, আপনার নানা ধরনের প্যারামিটারকে লাইট করে আনা হয়, কারণ সংখ্যাটা এতটাই ভীতিকর, এটা এতটাই মানে ঊর্ধ্বগতি সম্পন্ন এবং রকেটের মতো যাচ্ছে ওপরে, কাজে আপনাকে বাধ্য হয়েই কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে এই কোয়ার্টারে যে ঋণ খেলাপি হিসেবে গণ্য হচ্ছেন আগামী কোয়ার্টারে প্যারামিটারগুলো আবার নতুন করে রিডিফাইন করার কারণে তাকে আর ঋণ খেলাপি আপনি বলতে পারেন না। ফলে উনি যেটা কমে আসছে বলছেন এটা কমতেই থাকবে আজীবন, কিন্তু সেই সংখ্যা প্রকৃত চিত্রে কিন্তু কোনো প্রভাব ফেলবে না। কাগজে কলমে ফরজারি এক ধরনের ফরজারি, আইন কানুন করে ফরজারি আরেক ধরনের ফরজারি। এই ফরজারিতে রিয়াল পিকচার কিন্তু কমে না। এই যে আপনার অর্থনীতির সাথে রাজনীতির সম্পর্ক বাংলাদেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা এমন না যে কখনো ছিল না নতুন করে হচ্ছে তা না, কিন্তু এখন যে ভয়াবহ মাত্রা এটা পেয়ে বসেছে। একক মালিকানায় অন্তত 17-18টা ব্যাংক, জানার পরেও যে তাদের শুধুমাত্র কাগজের এগেনস্টে 6,000 কোটি টাকা, 5,500 কোটি টাকা, 2,500 কোটি টাকা রাতারাতি এখানে আপনার স্যাংশন হয়ে যায় এবং বেরিয়ে যায়। সেখানে তো আপনার আশঙ্কা শুধু না, আমাদের অনেক বেশি এই জায়গাটাই আমাদের সকলকে দলমত নির্বিশেষে আশঙ্কিত হওয়া উচিত। কারণ যাদের ব্যবসা করা প্রয়োজন, যাদের প্রজেক্ট করা প্রয়োজন, যারা কর্ম তৈরি করবেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে পাশে সরিয়ে দিয়ে যারা চোর, যারা টাকা পাচার করছেন, যারা দেশের সম্পদ লুটে নিয়ে চলে যাচ্ছেন, তাদেরকে যখন অগ্রগণ্য দেয়া হয় তখন তো একটা সমাজ ব্যবস্থা, এই যে আপনার এত বেকার, এত তরুণ উঠে আসছে, এদেরকে আপনি অ্যাকোমোডেট করবেন কোথায়? প্রাইভেট সেক্টর হচ্ছে আপনার গ্রেটেস্ট ওয়ে, এরা হচ্ছে আপনার অসংখ্য জব তৈরি করে, আপনি তো সেটা সুযোগ দিচ্ছেন না। 6,000 কোটি টাকার প্রজেক্টটা কি আপনি তো খুঁজেই পাবেন না। এখানে 2300 কোটি টাকা আসলে প্রজেক্ট হয়েছে কি খুঁজেই পাবেন না। আপনি তার চেয়ে ছোট ছোট উদ্যোক্তা, কটেজ লোন যেগুলোকে বলে, জাপান যেটা দিয়ে আপনার ব্যাপক সাফল্য পেয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্যাপক সাফল্য পেয়েছে, 6,000 কোটি টাকা কতজন তরুণের মধ্যে ভাগ করে দিতে পারতেন তাদের জীবন বদলানোর জন্য? তাদের রাজনীতির করার প্রয়োজন ছিল না তো। জি, অ্যাডভোকেট সায়েম খান, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পরই বাংলাদেশ, সেটা খাদ্যে মূল্যস্ফীতিতে, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা কিংবা তালেবান শাসিত আফগানিস্তান খাদ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে। এছাড়া নেপাল, ভুটান, মালদ্বীপ ও ভারতের খাদ্য মূল্যস্ফীতিও এক অঙ্কের ঘরে রয়েছে। তবে বিপরীত চিত্র বাংলাদেশ ও পাকিস্তানের, দেশ দুটির খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্ক ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও বিশ্বব্যাংকের ফুড সিকিউরিটি আপডেট প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। আমাদের অবস্থা এমন কেন, সায়েম খান? 2 মিনিট। আপনি খাদ্য মূল্যস্ফীতি নিয়ে যে কথাটা বলেছেন এটা সত্য। খাদ্য মূল্যস্ফীতি আমাদের সার্বিক মূল্যস্ফীতি গড় এপ্রিল মাসে কমে আসলেও আমাদের খাদ্য মূল্যস্ফীতি এটা বেড়েছে। এটাকে অগ্রগণ্য হিসেবে দেখে আপনি যদি দেখবেন যে আমাদের প্রস্তাবিত বাজেট নিয়ে যে পরিকল্পনা আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে গিয়েছিলেন, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে এই মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এবং মূল্যস্ফীতি
মূল্যস্ফীতির চাপ যাতে নিম্ন আয়ের মানুষের উপর না পড়ে, সেক্ষেত্রে সামাজিক সুরক্ষা বলয়ের যারা ভাতাভোগী, সেই ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধির সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এখন দেখেন, মূল্যস্ফীতি করোনা অতি মহামারীর পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এরপরে হুতি বিদ্রোহীদের দমনে লোহিত সাগরে আগ্রাসন এবং ইরান ইসরায়েল বা ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন, এর ফলে সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়েছিল, কিন্তু সেই মূল্যস্ফীতি কমে এসেছে, সেসব জায়গায় মূল্যস্ফীতি কমে এসেছে। আপনি যদি দেখেন যে ইউরোপে স্বাভাবিকভাবে মূল্যস্ফীতি থাকে 1-2, সেটা কিন্তু 2 অঙ্কের ঘরে ছাড়িয়েছে, কোথাও 20-22% হয়েছে। সেটা থামাতেই হচ্ছে। আপনি বলেছেন সারা বিশ্বে মূল্যস্ফীতি, আমি কিন্তু দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কথা তো আমরা যুদ্ধের পর থেকে বহু শুনেই আসছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই আপনারা এইভাবে করে বলেন বা বলতে চেষ্টা করেন। আমি কিন্তু দক্ষিণ এশিয়ার সিচুয়েশনটা আপনাকে বললাম, এই যুদ্ধের প্রভাব তো দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের উপরেই পড়ার কথা। দেখেন আমাদের অবস্থা পাকিস্তানের পরই আমাদের অবস্থা, আর সবাই ভালো, আমাদের চেয়ে ভালো করছে। ইভেন শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কা নিয়ে এত কথা, তাদের মূল্যস্ফীতির অবস্থাও আমাদের চেয়ে, আমাদের কন্ডিশনের চেয়ে বেশ ভালো। এখানে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। একটা হলো আমাদের দেশটা আমদানি নির্ভর, এবং আপনি যখন আমদানি নির্ভর থাকবেন তখন আমদানি করতে গেলে আপনার যে আমদানি ব্যয়, এই আমদানি ব্যয়টা আপনার উপরে এসে পড়বে, এবং তখন বাইরের যে চাপটা, সেই চাপটা আমাদের এখানে মূল্যস্ফীতি শুরু হয়েছে পরে। আপনি দেখবেন যে ইউরোপে যখন মূল্যস্ফীতি অনেক বেশি ছিল বা অন্যান্য দেশে মূল্যস্ফীতি অনেক বেশি ছিল, পরে আমাদের এখানে মূল্যস্ফীতি শুরু হয়েছে। এবং আপনাকে আমি আরেকটা বিষয় বলি, সাইম খান, একটা বিষয় কি আপনি এড়িয়ে যাচ্ছেন কিনা, আমি আপনাকে একটা ঘটনা বলি, তারপর আপনি উত্তরটা দেন। বগুড়ায় আলুর হিমাগারে পাওয়া গেল 5.25 লাখ ডিম। ডিমের দাম যে হঠাৎ বেড়েছে আপনি নিশ্চয়ই জানেন, এক একটা ডিমের পিস বোধহয় 12.5 টাকা, যতদূর জানি আমি বাজার থেকে। বগুড়ার কাহালুতে আলু সংরক্ষণের একটি হিমাগার থেকে 4,88,388টি ডিম মজুত করায় এক মালিককে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদ ডিম 7 দিনের মধ্যে হিমাগার থেকে বাজারে বিক্রি করা না হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছেন। স্বয়ং ভোক্তা অধিকারের ডিজি স্বয়ং বলছেন যে ডিম মজুত করা হচ্ছে, তিনি নিজে বলেছেন। এবং এই যে সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়ে আপনারা এই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন এবং মূল্যস্ফীতি কমাবেন প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার কি সিন্ডিকেটের কাছে কিছুটা অসহায় কিনা? 1 মিনিট সময়। না, সরকার সিন্ডিকেটের কাছে কোনোভাবে অসহায় না। আপনি যদি আমাদের দেখেন, আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রীর যে তৎপরতা, সেই তৎপরতাগুলো যদি দেখবেন যে সাধারণ মানুষ যেটা চায়, নিম্ন আয়ের মানুষ যেটা চায়, সেদিকেই অ্যাড্রেস করা হচ্ছে। এবং টিসিবির পণ্যটা সাধারণ মানুষ চাচ্ছে একটা মানে দোকানে, নির্দিষ্ট দোকানে থাকবে এবং কার্ডধারীরা নির্দিষ্টভাবে সেই দোকান থেকে সেই পণ্য সংগ্রহ করবে সাশ্রয়ী মূল্যে। তো সেই ব্যবস্থাও করা হচ্ছে। এখন সিন্ডিকেট এটা তো আজকের বিষয় না। আপনি যদি এই যে মজুদের বিষয়, এই যে পণ্য, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মজুদ করে দ্রব্যমূল্য বাড়ানো, এটা তো বাংলাদেশে আপনি এর আগে কখনো দেখেন না? অবশ্যই দেখেছেন। কিন্তু আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করতেছি, এবং দেখেন যে ভোক্তা অধিকার সেটাকে আইডেন্টিফাই করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং এই ব্যবস্থা নিচ্ছে বলে আপনি এটা জানতে পারতেছেন। এটা তো সরকার তৎপর আছে বলে। তারপরও একটা মানে গোষ্ঠী থাকে যারা এই ধরনের সংকটকে জিইয়ে রেখে, যারা এই সংকটকে ঘনীভূত করে তাদের স্বার্থ চরিতার্থ করতে চায়, কিন্তু সরকার সেখানে তৎপর সর্বদা কাজ করে। জি, মাহমুদা হাবিবা, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ায় খাদ্য মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি পাকিস্তানে। গত মার্চে দেশটির খাদ্য মূল্যস্ফীতি ছিল 17.2%, যা গত ফেব্রুয়ারিতে ছিল 18.1% এবং জানুয়ারিতে ছিল 25%। অর্থাৎ দেশটিতে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি থাকলেও ক্রমান্বয়ে কমছে। এদিকে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি রয়েছে বাংলাদেশে। বিবিএস এর তথ্য বলছে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.22%, যা গত মার্চে ছিল 9.87% এবং ফেব্রুয়ারিতে ছিল 9.4%। অর্থাৎ দেশের খাদ্য মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বাড়ছে। আপনাদের তরফ থেকে নিশ্চয়ই যারা ক্ষমতায় আছে, যে সরকারটি আছে, তাদেরকে নিশ্চয়ই কোনো পরামর্শ দেবার থাকবে যে কি কারণে আমাদের পলিসিতে কোথাও সমস্যা দেখেন কিনা, বা আপনাদের দিক থেকে কোনো পরামর্শ আছে কিনা। 2 মিনিট সময়। পরামর্শ দেওয়ার আগে আমি দুটো ইনফরমেশন অ্যাড করতে চাই আপনার সাথে। আগে ছিল সায়েম এই কথাটার সাথে আসলে একমত হওয়ার সুযোগ নাই। নানা প্রতিশ্রুতি দিয়ে আপনি যখন ক্ষমতায় এসেছেন, জনগণের ভোটকে অগ্রাহ্য করে যেহেতু আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাকে এগুলো দিতে পারতে হবে। আলুর সিন্ডিকেট, আপনার 14 মের একটা রিপোর্ট বলছি, আপনার ডেইলি স্টারে আলুর সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে 8,000 কোটি টাকা। আলু যে জিনিসটা অন্তত চাল আর ভাত আর আলু সিদ্ধ করে একসময় আর কিছু না পেলেও এটা খেতে পেরেছে। 10 টাকা চালের প্রতিশ্রুতি দিয়ে আপনি এখন যে
যেইটা 100 টাকায় প্রায় 80 থেকে 100 টাকা মূল্যে চাল খাওয়াচ্ছেন, আপনার 1 মন ধান বিক্রি করলে একজন কৃষক 1 কেজি গরুর মাংস অ্যাফোর্ড করতে পারে। এই জিনিসটা সার্বিকভাবে সবচেয়ে খারাপ সাইডটা হচ্ছে সিন্ডিকেট জিয়ে রাখার জন্য কিংবা সিন্ডিকেটকে প্রশ্রয় ছাড়া একটা সিন্ডিকেট কখনো টিকে থাকবে না। সরকার চাইবে সিন্ডিকেটকে ছিন্ন ভিন্ন করে দিতে, অথচ সিন্ডিকেট ছিন্ন ভিন্ন হবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। এই কারণে গত টার্মে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে চাইলেও সিন্ডিকেটে ভাঙা সম্ভব নয়, এটা তার মুখের কথা। এবং আরেকটা বিষয় আপনাকে আমি মানে মনে করিয়ে দেই, এই যে আপনার ডলারের অবমূল্যায়ন হয়েছে 7 টাকা 7.27% অবমূল্যায়ন হয়েছে। প্রতিটা পণ্য আজকে ডিম কিনে বাসায় ফিরবেন, আগামীকালকে গ্রোসারিতে যাবেন, আপনি দেখবেন যে কিভাবে এটার প্রভাবটা পড়ছে। আপনি এমনভাবে সরকারটা পরিচালনা করছেন যেখানে শুধুমাত্র ভিকটিম হচ্ছে জনগণ। আপনি প্রোটিন 1 মণ ধান বেচে যে কৃষক 1 কেজি গরুর মাংস কিনবে, সে কি কিনবে? সেটা সম্ভব তার পক্ষে? সে কিনবে ডিম। সে তার পরিবারের সদস্যদের প্রোটিন দিতে পারছে কি? আপনি কি যে সিপিডি রিপোর্টের কথা বললাম, সেখানে আরেকটা পয়েন্টও আছে, মা এবং শিশু মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আপনি যখন ওভারঅল সাধারণ পপুলেশন, আপনি আমি কিংবা সাইম কিন্তু 3 বেলা নিশ্চয়তা আছে যে আমাদের খাবার কিছু না কিছু থাকবে। যারা সাধারণ মানুষ, যিনি রিক্সা চালাচ্ছেন, যার অত্যন্ত সামান্য আয়, তার পক্ষে তো প্রোটিন অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। আপনি গোটা জাতিটাকে শারীরিকভাবে মানসিকভাবে পঙ্গুত্বের দিকে নিচ্ছেন। টিসিবি আর কজনকে সার্ভ করে? কজনের জন্য টিসিবিতে আসলে কয়জন সুবিধা পায় সেটাও তো ভাবতে হবে। 800 কোটি লোকের দেশ। প্রশ্নের উত্তর দিয়েছেন অ্যাডভোকেট সায়েম খান। আপনার নিশ্চয় মনে আছে সাবেক গভর্নর আতিউর রহমান হ্যাকিংয়ের মাধ্যমে ডলার চুরি হবার তথ্য বেশ কয়েকদিন গোপন রেখেছিলেন, তবে শেষ পর্যন্ত তা ঠেকিয়ে রাখা যায়নি। দেশের বাইরে থেকে সে খবর ফাঁস হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও অর্থ চুরি হয়েছে বলে ভারতের একটি নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ভারতের হ্যাকাররা গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে খবর ভুয়া, ভারতের ওই পত্রিকা কিন্তু এটাও বলেছে মূলত রিজার্ভ চুরির খবর গোপন করতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আসলেই কিন্তু সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা আছে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে। মানে ঘটনা আসলে কি জানেন কিছু? 2 মিনিট সময় একটু। অবশ্যই জানি। আপনার যে জিনিসটা, আপনি যদি যে ওয়েব পোর্টাল থেকে বা ওয়েবসাইট থেকে এই সংবাদটা প্রকাশিত হয়েছে, সেই ওয়েবসাইটটা যদি দেখবেন যে এটা নিবন্ধিত কোনো ওয়েবসাইট না। ভারতের যে নিউজ পেপারের লিস্ট আছে সেই লিস্টে এটা কোনো নিবন্ধন নেই। তার মানে এটা একটি ভুয়া ওয়েবসাইট। এবং এখানে আপনি যদি দেখেন যে প্রতিদিন গড়ে 3 থেকে 4টা নিউজ বা প্রতিবেদন প্রকাশিত হয় এবং কলামের ঘরে ওপিনিয়নে প্রতি মাসে 1-2টা কলাম থাকে। তা সেইখানে একটা সংবাদ এসেছে, যে সংবাদটিতে বলা হয়েছে যে বাংলাদেশের রিজার্ভ থেকে একটা অ্যামাউন্ট হ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এটি কোনোভাবেই মানে সত্য নয়। বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 25 বিলিয়ন ডলারের উপরে আছে, যেটা আইএমএফের হিসাবে আইএমএফ বলতেছে 19.97 বিলিয়ন আছে। এবং প্রথম আলো যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টটাতেও প্রথম আলো কিন্তু বলেছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 23.something বিলিয়নের কথা প্রথম আলো বলেছে। তাই বাংলাদেশ ব্যাংক এবং প্রথম আলোর সাথে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা কারণ হলো বাংলাদেশ ব্যাংক আমদানি ব্যয় ও ঋণের দায়ের শোধ করার পরে যে রিজার্ভটা আছে সেটা নিয়ে বলেছে, কিন্তু এর সাথে রেমিটেন্স ও রপ্তানি আয়টা যোগ করে নাই। বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এবং রপ্তানি আয় যোগ করে বলেছে যে 25 বিলিয়ন ডলারের উপরে বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স আছে। তাই এই যে রিজার্ভ চুরি নিয়ে যে ভিত্তিহীন নিউজ, এটা যদি এরকম কোনো কিছুই হতো তাহলে আরও অথেন্টিক আরও অনেক সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেতাম। নিশ্চিতভাবে এই যে সংবাদ মাধ্যমটা, এখানে দেখবেন যে সজীব অজের জয়কে নিয়ে অনেকবার ভুয়া নিউজ করা হয়েছে, আমেরিকায় তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, বাংলাদেশে ফিরতেছে না সজীব অজের জয়, এ ধরনের অনেক ভুয়া গুজব, সরকার বিরোধী নিউজ, আওয়ামী লীগ বিরোধী সংবাদ এই ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে। তাই সম্পূর্ণভাবে একটি গুজবের ভিত্তিতে এই সব প্রতিবেদনটি করা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকে যে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এই কথাটি সত্য নয়। আগে সাংবাদিক প্রবেশ করতে হলে সাংবাদিকদের পাশ নিয়ে, যে কোনো জায়গা থেকে পাশ নিয়ে নির্বাহী পরিচালকের সাথে দেখা করা যেত। এখন নির্বাহী পরিচালকের সাথে দেখা করতে গেলে শুধুমাত্র নির্বাহী পরিচালকের কাছ থেকে পাশ নিয়ে দেখা করতে হবে, কারণ অর্থনীতির সেন্সিটিভ অনেক ধরনের তথ্য আছে যেগুলো বাইরে প্রকাশিত হলে জনমনে এক ধরনের ভীতি তৈরি হতে পারে, যে ভীতি থেকে অর্থনীতিতে একটা অভিঘাত তৈরি হতে পারে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট জায়গায় যেতে হলে সুনির্দিষ্ট পাশ নিয়ে আপনি যেতে হবে। আপনি গিয়ে যত
যত্রতত্র ঘোরাফেরা করতে পারবেন না, সেই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সাংবাদিক প্রবেশে কোনো বাধা নেই। আর আমাকে যদি একটু সময় দেওয়া হয় তাহলে আমি একটু যুক্তিখণ্ড, আপা এখানে বললেন যে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম আমরা সিন্ডিকেট ভাঙবো। আমরা এই আপারা তাহলে প্রতিশ্রুতিবিহীন ক্ষমতায় আসতেন, বিএনপি বোধহয় প্রতিশ্রুতিবিহীন ক্ষমতায় এসেছিল, না হলে বিএনপি কেন সিন্ডিকেট ভাঙতে পারে না? 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন 3 জোটের রূপরেখাকে একবার সুস্পষ্ট লঙ্ঘন করে তারা ক্ষমতায় গিয়েই এটা ছুঁড়ে ফেলে দিল। এবং আজকের যে সিন্ডিকেটের কথা বলতেছেন, 1994 সালের 9 জুলাই বাজেট ঘোষণার পরে, বাজেট পাশের পরে ইত্তেফাক পত্রিকার নিউজ, সকালে সয়াবিন তেলের দাম ছিল 28 টাকা, সেই সয়াবিন তেলের দাম সন্ধ্যায় বৃদ্ধি পেয়েছিল হলো 10 টাকা, বৃদ্ধি পেয়ে 38 টাকা হয়েছিল। এক মাসে সয়াবিন তেলের দাম বেড়েছিল 28 টাকা থেকে 48 টাকা, মানে 70% বেশি। তাহলে যদি সিন্ডিকেট আপনারা ভাঙতে পারেন তাহলে একদিনে কিভাবে ওই সময়ে 10 টাকার মতো বৃদ্ধি হয় এবং এক মাসে 70% বৃদ্ধি হয়? এবং ওই সময়ের পত্রিকাগুলো খুলে দেখবেন দ্রব্যমূল্যের কি অবস্থা ছিল, এবং পত্রিকাগুলো খুলে দেখতে পাই যে খাদ্যের অভাবে অর্ধাহারে অনাহারে বাবা 5 টাকায় জয়পুরহাটে, বাবা 5 টাকায় পোস্ট অফিসের পিয়নের কাছে নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছিল, মা রংপুরের শহরপাড়ায় মা নিজের সন্তানের কিডনি এবং চোখ বিক্রি করে নিজে বেঁচে পড়ে থাকতে চেয়েছিল। এই ছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা পেরিয়ে আজকে বাংলাদেশে আমরা এসেছি। আমি তো বলেছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, এবং সেটা যদি কোনো মজুদদার বা সিন্ডিকেট এটাকে মানে করার চেষ্টা করে, সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের ফায়দা লোটার চেষ্টা করে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আমরাও দেখেছি যে বিএনপির আমলে কিভাবে লাগামহীনভাবে এবং সার দিতে না পারার কারণে শিল্পমন্ত্রীর পদত্যাগও আমরা দেখেছি। অ্যাডভোকেট সায়েম খান, মনে হয় যথেষ্ট সময় আমি আপনাকে দিয়েছি। মাহমুদা হাবিবা, আপনি যেই সময়ে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে এক ধরনের নিয়ম কানুন বেঁধে দেওয়া হলো, ঠিক সেই সময়ে আশেপাশের দেশ থেকে ভুয়া খবর আসছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে। আপনি কোনো যোগসূত্র দেখেন কিনা? খুব অল্প 1 মিনিটে যদি বলতেন। এটা আসলে যোগসূত্র যদি নাও থাকে, বাংলাদেশ ব্যাংকের কেন এটা নিষেধ করতে হবে? প্রথম কথা, তথ্যের অবাধ প্রবাহ সবসময় গুজবের জন্ম রোধ করে, এটা মনে রাখতে হবে। কারণ প্রথমেও যখন বাংলাদেশের রিজার্ভটা চুরি হয় আতিয়ার রহমানের সময়, ওই সময়ও কিন্তু এটা ডিনাই করা হয়েছিল এবং তারা সাকসেসফুলি কয়েক মাস এটা গোপন রাখতে পেরেছিলেন। কিন্তু এটা বাইরে থেকেই জানানো হয়েছিল যে এটা আপনার হ্যাক হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি এবং আমি প্রে করছি যেন এই যেই অ্যামাউন্টের কথা বলা হচ্ছে কোনো কিছুই না ঘটে। কিন্তু আপনি একের পর এক যোগসূত্রগুলো দেখেন, আপনি সাংবাদিক ওখানে সহজ প্রবেশ, যেটা সংবাদপত্রের অধিকার কিংবা তথ্য অধিকার, সেটাকে অস্বীকার করে আপনি এটাকে ব্লক করলেন। এটা যেটা উনি বলছেন এই সেন্সিটিভ তথ্যটা তো জনগণেরই। এই বাংলাদেশ ব্যাংকের এই সেন্সিটিভ তথ্য জনগণের জানার প্রয়োজন আছে। রিজার্ভে গোল্ড ছিল, সেই গোল্ডের বিষয়েও আমরা নানা ধরনের কেলেঙ্কারির কথা শুনেছি, এবং এগুলো প্রতিটাই প্রথমে ডিনাই করা হয়েছে, পরবর্তীতে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। 52 জন অথবা 50 জন, অলমোস্ট 48 বা 50 জন কর্মকর্তার চাকরি যাওয়া বা অন্য জায়গায় ওনারা বলেন যে, মানে যেটার পরবর্তীতে শুনলাম নানা জায়গায় বলা হচ্ছে যে বিসিএস এনারা টিকে গেছেন। তাহলে এটাও এই কোইন্সিডেন্সগুলো এত মারাত্মক রকমের যে সাধারণ মানুষেরা যখন দেখে তাদের সাদা চোখে মনে হয় যে বোধহয় রিজার্ভ চুরি হয়েছে, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সাংবাদিকদের ওখানে একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে। দেখেন বাংলাদেশে আজকে প্রথম আলোতে একটা চমৎকার কামাল আহমেদ সাহেবের একটা রিপোর্ট আছে যেটা আমি পড়ছিলাম, ওইখানে উনি বলেছেন যে বাংলাদেশে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ 9 ধরনের নিপীড়নমূলক আইন আছে। 38 সেকেন্ডে বেশি দিতে পারবো না। নিপীড়নমূলক আইন আছে, এর বাইরে আরও 3 ধরনের, এই যে প্রেস সংক্রান্ত আইন এবং আরেকটা হচ্ছে যে প্রেস ক্লাবের আরেকটা খসড়া হচ্ছে, মোট 4টা 13 ধরনের সংবাদের অবাধ প্রবাহ, তথ্য প্রবাহ, সাংবাদিকের নির্ভয়ে কাজ করার স্বাধীনতাকে সংকুচিত করছে এবং দলিত করছে। সেই জায়গায় আপনি যখনই এরকম একটা ব্যারিয়ার দেবেন তখন তো নানা ধরনের অনুসন্ধিৎসু রিপোর্ট, গুজব, এগুলো তো আপনার বেরোতেই শুরু করবে। আপনি কেন কেন আপনার কি প্রয়োজন, ওখানে কি ঘটছে যেটা জানলে বাংলাদেশের মানুষের সমস্যা হবে, জি, কিংবা বাংলাদেশ ব্যাংকের। জি, রাজনীতির আলোচনা চলবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরেই ফিরছি। আপনারা দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সায়েম খান এবং আছেন মাহমুদা হাবিবা। ডোনাল্ড লুর সফরের প্রসঙ্গ টেনে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে প্রশ্ন করেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, তারা সেই অবস্থান থেকে সরে গেছে কিনা।
তো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আমি জানি না আপনারা কি অবস্থানে তাদের ভেবেছিলেন, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তারা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তিনি সাংবাদিকদের মিন করেছেন, তার অনেক বেশি তারা বলেছেন। এটাতে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি নন বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। কিন্তু মাহমুদা হাবিব, আপনার মনে আছে কিনা দুদিন আগেও ডোনাল্ড লু সফরের আগে কিন্তু মির্জা ফখরুল সাহেব এমনভাবে কথা বলছিলেন, শুনে মনে হচ্ছিল মিস্টার লু বা তার দেশ নিয়ে তার কোনো আগ্রহ নাই। ইভেন তিনি এটাও বলেছেন, এই বিষয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না। কিন্তু এই দুই দিনে মিস্টার লুয়ের সফরে আপনারা কি বিশেষ কোনো ইঙ্গিত পেয়েছেন? মানে আপনাদের টোনটা চেঞ্জ মনে হচ্ছে কোনো একটা কারণে। 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, 2 দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সম্মানিত মহাসচিবের কাছে প্রশ্নটা ছিল যে ডোনাল্ড লু বাংলাদেশে যে সফরে আসছেন সেখানে আপনার কি প্রত্যাশা, কিংবা আপনি কি ভাবছেন, অথবা আপনারা এটা থেকে কি প্রত্যাশা করছেন। কাজে ওটার যে যথাযথ উত্তর সেটাই তিনি দিয়েছেন। এবং পরবর্তীতে আজকের প্রশ্নটা আপনি খেয়াল করুন, আজকের প্রশ্নটা হচ্ছে যে ডোনাল্ড লু কি তার অবস্থান থেকে সরে এসেছেন। এইটার প্রসঙ্গে আমিও কিন্তু ওই কথাটাই আপনাকে বলতে চাই। 23শে মে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বাংলাদেশের হিউম্যান রাইটস যে রিপোর্টটা তারা পাবলিশ করেছে সেটা এখনও আছে, আপনি এখনও যেয়ে দেখতে পারেন, যেটা 25 এবং 26 তারিখে বর্তমান সরকার ব্যাপকভাবে রিজেক্ট করেছে এবং বিভিন্ন মহল থেকে এটা রিজেকশন এসেছে। পরবর্তীতে ডোনাল্ড লু যখন ঘুরে গেলেন সেখানেও কিন্তু খুব পরিষ্কার করেছেন একটা বিষয়, যে গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে তাদের অবস্থান অটুট আছে। কাজে এই প্রশ্নটাকে পেঁচিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে উত্তরটা চাওয়া হয়েছিল তিনি যথাযথ উত্তরটাই দিয়েছেন বলে আমি মনে করি। জি, অ্যাডভোকেট সায়েম খান আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর বক্তব্য কি ফখরুল সাহেব শোনেননি? ফখরুলের প্রশ্নের জবাব ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন। লু যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের বক্তব্য আর কোনো মূল্য নেই। আচ্ছা সায়েম খান, এই যে মিস্টার লু আসার আগের দিনও ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমরা দাওয়াত করে কাউকে আনিনি, তাদের এজেন্ডা আছে, তারা সেসব নিয়ে ঢাকায় এসেছে, কিন্তু এখন ফখরুল সাহেবের কথা মিথ্যা প্রমাণ করতে কেন তিনি প্রশ্ন তুললেন আপনাদের দলের সাধারণ সম্পাদক? মানে মিস্টার লু আসার আগে তার সফরকে ফখরুল সাহেব বা কাদের সাহেব কেউই আমার কাছে মনে হচ্ছিল, যদিও মাহমুদা হাবিবা কিছুটা ক্লিয়ার করলেন, খুব বেশি একটা পাত্তা দিচ্ছিলেন না। কিন্তু সফরের পর মনে হয়েছে জনাব ওবায়দুল কাদের সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মধ্যে এক ধরনের টানাটানি লক্ষ্য করছি, যে কে লু সাহেবের বেশি কাছের বা লু সাহেব কার বেশি কাছের, এমন কোনো ইঙ্গিত কি আপনার কাছে মনে হয় কিনা যে এরকম কিছু? 2 মিনিট সময়। লুয়ের এই সফরটা নিয়ে বিএনপির যে অবস্থান সেটাকে যদি আপনার বিশ্লেষণ করতে হয় তাহলে 1 বছর আগে যে লু বাংলাদেশে এসেছিল সে সময়ে বিএনপির অবস্থানটাও আপনাকে দেখতে হবে। লু যেদিন বাংলাদেশে আসে বিএনপি তার রাজনৈতিক শক্তি দেখানোর জন্য সেদিন ঢাকা শহরে একটা সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সমাবেশে তারা যত তাদের রাজনৈতিক ঢামাঢোল ছিল যে এবার লুকে তার রাজনৈতিক শক্তি দেখিয়ে তাদের পক্ষে যে তাদের পক্ষে কোনো প্রতিনিধি এসেছে এবং তাকে তার রাজনৈতিক শক্তি দেখাতে হবে। এবং আপনি যদি দেখেন 17ই জানুয়ারি 2023 সালে একেবারে এই সমকাল পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল, সেখানে বলেছিল যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলার জায়গা আছে বলে। তার মানে বিএনপির প্রতিনিধি হিসেবে লু এসেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিনিধি হিসেবে কথা বলতেছে। তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই নির্বাচনের আগে সুস্পষ্টভাবে বলেছিলেন পশ্চিমা শক্তির উপর আমাদের আস্থা রাখতে হবে। 12ই অক্টোবর আমির খসরু মাহমুদ বলেছিলেন বিএনপির আন্দোলনের দাবি আর আমেরিকার বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নিয়ে যা বলছে তা মিলে গেছে, এজন্যই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দেবে বলে আশা করছি। তার মানে বিএনপি চেয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বা বর্তমান সরকারকে চাপে রাখুক। তা সেই জায়গা থেকে লুয়ের এই সফরটা নির্বাচন পরবর্তী একটা রুটিন ওয়ার্ক হিসেবে দেখি আমরা। এবং আমরা দেখি আপনি ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের কথা বললেন, কিন্তু ওবায়দুল কাদের লু নিয়ে আরও 2-1টা বক্তব্য দিয়েছেন। একদিন ওবায়দুল কাদের বলেছেন যে এটা লুয়ের তার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লুয়ের রুটিন ওয়ার্ক হতে পারে এবং লু
কি কারণে আসতেছে আমাদের কাছে সেটা মুখ্য না, আমাদের কাছে মুখ্য হলো বাইডেন তার চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রী টানা চতুর্থবারের পর এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, যে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অংশীদারিত্ব এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা মনে করি যে লু সেই জায়গায় কাজ করবে। এখন আমরা তো এটাকে লুয়ের সফরটাকে রুটিন ওয়ার্ক হিসেবে দেখেছি। নির্বাচন পরবর্তী তিনি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে এসেছেন এবং বাংলাদেশের নির্বাচন পরবর্তী তার এবং সেখানে সুস্পষ্টভাবে যে ব্যাখ্যাটা মানে বক্তব্যটা রেখেছেন যে নির্বাচনের আগের যে বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে ছিল সেগুলো তিনি ভুলে যেতে চান এবং সামনের দিকে এগিয়ে যেতে চান। তার মানে তিনি এই সরকারের সাথে মার্কিন জো বাইডেনের যে একসাথে চলার নীতি বা অংশীদারিত্বের নীতিকেই তিনি এখানে মানে এখানে স্পষ্টভাবে প্রকাশ করে গেছেন। জি, আমি একটু এখানে সম্পূরক প্রশ্ন চাইছি, সম্পূরক বক্তব্য দিতে চাইছি ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। 1 মিনিট। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি বলেছেন যে অস্বস্তির বিষয়গুলো আছে র্যাব, মানবাধিকার এবং আরও কয়েকটা ইস্যু উনি উল্লেখ করেছেন, যেখানে তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন এগুলোকে আমরা স্লোলি ডিজলভ করে এগুলোকে নিয়ে কাজ করে আমরা সামনে আগাবো। এবং আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে 8 তারিখে বাংলাদেশে ঘুরে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব, 14 তারিখে আসলেন ডোনাল্ড লু, এবং ঠিক কয়েক মাস আগেই ইউএসের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একজন রিয়ার অ্যাডমিরাল ঘুরে গেছেন। এত হালকাভাবে বিষয়টাকে দেখার কিছু নাই। রুটিন সফর কিংবা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কোথাও বলা হয়নি, এবং এটা মানবাধিকার নিয়ে কথা বলেছেন তিনি, তারা আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। দেখেন, বাংলাদেশ একটা ভূ রাজনীতি ডেভেলপ করছে, এটাতে ডিনায়াল তৈরি করার দরকার নাই, এই জায়গাটাকে আপনাকে মোকাবেলা করতে পারতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডোনাল্ড লুর যেই পয়েন্টগুলো তিনি একটা কথা বলেছেন, আমি ট্রাস্ট বিল্ড আপ করতে এসেছি বাংলাদেশের জনগণের সাথে এবং দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যেতে চান। আরেকটা কথাও তিনি আপনার আমি একটা প্রশ্ন করে আপনাকে সময় দিই। জি, আমি একটা ডলার যেটা আটকে গেছে আমেরিকান কোম্পানিগুলোর বাংলাদেশে ডলার সংকটের কারণে যেই লভ্যাংশ তারা নিয়ে যেতে পারছে না, তারা কবে নাগাদ সেটা নিতে পারবে? কাজে সুস্পষ্টভাবে কিছু পয়েন্ট তারা ইতিমধ্যেই তুলে এনেছেন। আপনি প্রশ্নটা করেন। আমি প্রশ্ন করে সময় দিচ্ছি। বাংলাদেশের একটি গণমাধ্যম ডোনাল্ড লুকে সরাসরি প্রশ্ন করার, 2টি গণমাধ্যম সুযোগ পেয়েছিল, তার মধ্যে একটি গণমাধ্যম প্রশ্ন করেছে। প্রশ্নটি এমন, বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে। বিএনপি নেতাদের এসব দাবির বিষয়ে আপনার মতামত কি? জবাবে ডোনাল্ড লু বলেছেন, অভিযোগটি হাস্যকর। আমরা বড় দেশ, সারা বিশ্বেই আমরা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করি। যুক্তরাষ্ট্র কি করবে সে বিষয়ে কেউ আমাদের পরামর্শ দেয় না, ঠিক তেমনি বাংলাদেশকে কি করতে হবে সেটিও আমরা বলি না। কাজেই অন্য দেশ যেভাবে বলেছে বা যেভাবে চেয়েছে সেভাবে আমরা কাজ করেছি বলে যে ধারণা, সেটা একেবারেই সত্যি নয়। বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথা আমরা বলেছিলাম। তাদের উদ্বুদ্ধ করতে গত বছর আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম। নির্বাচনের সহিংসতা ও ভোটারদের উপর বল প্রয়োগ করে আমরা পুলিশ, সরকারি ও বিরোধী দলের নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা নীতি আরোপ করেছিলাম। আমরা আওয়ামী লীগ ও বিএনপিকে অর্থপূর্ণ সংলাপে বসতে বলেছিলাম। আমরা সভা সমাবেশ ও বাক স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠ ছিলাম। এটা খুবই স্বাভাবিক, এই অঞ্চলে আমরা এটা করি। বাংলাদেশে এসব মূল্যবোধ সমুন্নত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। 1 মিনিটে যদি আপনি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে মন্তব্য করতে, আমাকে একটু সময় দিতে হবে। 1 মিনিটের প্রশ্ন নয়, 2 মিনিট। বিষয়টা হচ্ছে প্রশ্নটাই প্রথমত সঠিক নয়, কারণ এটা বিএনপির দাবি নয়। কিন্তু পিনাক রঞ্জন, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, 28 মার্চ তার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুব পরিষ্কারভাবে বলেছেন যে ভারতের কঠোর অবস্থানের কারণে পিটার হাস গা ঢাকা দিয়েছিলেন। আপনি ভুলে যাবেন না এই কথা। এবং এই যে আপনার মিশন এসেছে বিনয় মোহন কোয়েত্রার, তিনি পরিষ্কার বলে গেছেন শেখ হাসিনার সরকারের সাথে কিংবা বর্তমান সরকারের সাথে ভারত আছে, বাংলাদেশের জনগণের কথা কিন্তু তারা বলেননি। কাজে আপনাকে আন্তর্জাতিক রাজনীতিতে সব কথা খুব প্রত্যক্ষ বা খুব ডিটেইলড উঠে আসে না, আপনাকে ইশারা ইঙ্গিতে যে কথাগুলো বলা যায়, সেখানে পিনাক রঞ্জন যা বলেছেন কিংবা অন্যান্য ভারতীয় গণমাধ্যমে যে তথ্যগুলো উঠে এসেছে, ইভেন ভারতের পররাষ্ট্র মন্ত্রীরও যে বক্তব্য যখন 1-to-1 তাদের সংলাপ হয়েছিল তারও 2 মাস আগে, আমি আপনাকে বলছি আমাদের নির্বাচনের আরও 2 মাস আগে, তখনও এটা ছিল একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের মানে সরকারি দলীয় তৎকালীন মন্ত্রী, তৎকালীন প্রত্যেকে বলেছেন সব সেটেল হয়ে গেছে, তলে তলে সেটেল হয়ে গেছে, সব কিছু আন্ডার কন্ট্রোল। এই যে কথাটা বিএনপি কেন বলতে যাবে? এই কথাটা তো একটা পারসেপশন
যেই পারসেপশন খোদ সরকারি দলীয় সরকার দল মানে প্রতিষ্ঠিত করেছে, আমাদের তাদের সাধারণ সম্পাদক যেইভাবে এক একটা জনসভায় আস্ফালন করে এই কথাগুলো বলতেন, এগুলো তো এখনও রেকর্ড আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো কালেই এই এখন যখনই আপনি কোনো দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের আপনি বক্তব্য শুনবেন, তারা এই সরকারের সাথে আছে, তারা বাংলাদেশের সাথে নাই। বাংলাদেশ এবং সরকার কিন্তু দুটো ভিন্ন বিষয়। যখন এটা আপনি জনগণের অধিকারকে বাধাগ্রস্ত করেন, জনগণের অধিকার হচ্ছে ভোট, সেই অধিকারকে আপনি বাধাগ্রস্ত করছেন এবং আপনি সরকারকে নিয়ে আসছেন, তখন তো আপনাকে সরকারের সাথেই থাকতে হচ্ছে। আপনি আসলে আপনার জায়গাটা ছোট করে আনছেন। কাজে এই প্রশ্নটা আমার এই প্রশ্নটা আমি দেখেছি, আপনি সাক্ষাৎকারটার কথা বলেছেন, কিন্তু কিছু বলার নাই আমার এই প্রশ্নটা নিয়ে। জি জি, আমাদের সময় খুব কম, আমরা একটু আমাদের এমসিকিউ পর্বটা সেরে নিই, তারপর যদি থাকে সময় আলোচনা করা যাবে। অ্যাডভোকেট সাইম খান, আপনার জন্য প্রথম প্রশ্ন। ইইউ ট্যাক্স অবজারভেটরির এক প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবাসন খাতে সম্পদের পাহাড়গুলো তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা। বাংলাদেশের কতজন? আমি আগেই বলেছি দুবাই সম্পত্তি ক্রয় করছেন কোন বাংলাদেশিরা? ক বেগম পাড়ার সাহেবরা, খ ঋণ খেলাপিরা, গ প্রবাসী শ্রমিকরা, ঘ উপরের সব কয়টি? এটা কোনোটিই নয়। জি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক, বর্তমানে ঠাকুরগাঁও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন বলেছেন ভোটের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে। সারাদিন 2-4টা লোক ভোট দিতে যায়, সারাদিনে ভোট পড়ে 250 থেকে 300, কিন্তু বিকেল বেলা গণনার পর তা হয়ে যায় 3166। আপনি নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন, এটা ফেসবুকে ভাইরাল। ভোটের হিসেবে গরমিল নিয়ে এতদিন বিএনপি কথা বলতো, এখন আওয়ামী লীগ নেতারা কেন কথা বলা শুরু করেছে? ক গরমিল তার পক্ষে যায়নি বলে, খ বিএনপি শিখিয়ে দিয়েছে তাই, গ কিছু নেতা কথা পেটে রাখতে পারে না, মুখ ফসকে সত্য কথা বলে ফেলে তাই, ঘ উপরে সব কয়টি? দেখেন, পরাজিতদের বয়ান সবসময় একই হয়। জি, বাংলাদেশের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি বা কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল কেন? ক আপনারা তাদের গোপনে কিছু দিয়েছেন, খ এখন তারা অন্যের দৃষ্টিতে দেখে, গ তলে তলে আপোষ হয়ে গেছে বলে, ঘ উপরে সব কয়টি? সরকার তার সক্ষমতা দেখাতে পেরেছে বলে। মাহমুদা হাবিবা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের স্বার্থে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আমাদের কেউ করে দিয়ে যাবে না, আমাদের নিজেদেরই সেটা করতে হবে। কেউ করে দিয়ে যাবে না, এখন নিজেদেরই করতে হবে। কেন? ক নিজেদেরই করতে হবে, এটা বিএনপি আগে বোঝেনি। খ পেছনের দরজা কেউ খুলে দেবে সেই আশা আর নেই। গ পাশে আর কেউ নেই, বিদেশি বন্ধুরা নেই, তাই নিজেদেরই করতে হবে। ঘ উপরে সব কয়টি? কখনোই বিদেশি বন্ধু ছিল না, আমাদের এবং তাদের লক্ষ্য কখনো কখনো মিলে গিয়েছিল, সেই জায়গাটাই মনে হতে পারে যে হয়তো একসাথে কাজ করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন নির্বাচন ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তুলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি করে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান? বিএনপি কিভাবে বুঝলো যুক্তরাষ্ট্রের অবস্থান? ক বিএনপি নেতারা স্বপ্নে দেখেছেন, খ গুগলে সার্চ করে জেনেছেন, গ আগেই বিএনপিকে জানিয়েছে তারা, ঘ উপরে সব কয়টি? আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তাদের যে মতামত সেটা খুব সুস্পষ্টভাবে জলজল করছে, তারা সেটা সরিয়ে নেওয়ার প্রয়োজন মনে করেনি ডোনাল্ডোর এই সফরের আগে কিংবা পরে। কাজেই প্রশ্ন ক্লিয়ার। আওয়ামী লীগ সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। পানির ন্যায্য হিস্সা পেতে বিএনপি কি করেছে? ক হিসেব করতে ভুলে গেছে, খ ভুল হবে বলে হিসেবটাই করেনি, গ খাল খনন করেছে, ঘ উপরে সব কয়টি? জি না, বেগম খালেদা জিয়া বা আপনার গঙ্গা ব্যারেজের এগেনস্টে আমরা এটা আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলাম, যেটা রায় পরবর্তীতে এসেছে, এবং এইটা নিয়ে সবসময়ই প্রতিটা মানে বিএনপি বা ক্ষমতায় এসেছে কিংবা সরকারের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু এই যেই সমস্যা এখন বিক্রি করে তো আর ক্ষমতায় আসেনি বিএনপি, কাজে তারা ফেভারটা পায়। জি, মাহমুদা হাবিবা এবং অ্যাডভোকেট সাইম খান দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আর সময় নেই, রাজনীতির হাফ সেকেন্ড সময় নেই, আমি একটু কি বলতে পারি? তারা একটু সময় চাচ্ছেন। জি, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনি বললে তো আমাকে বলতে আমি বলতে চাইছি, আপনি আমাকে এই মাত্র বললেন মৃত্যুর কথা, আপনি এইখানে মানে যে কিছুক্ষণ আগে যে মারা গেছেন, সুইসাইড করেছেন, সন্তান বিক্রি করে দিয়েছেন, চোখ বিক্রি করেছেন, আপনি আজকের 8 তারিখের নিউজে আছে মা সুইসাইড করেছে, বাচ্চাকে চিকিৎসা দিতে পারেনি, গত 4 মাসে অন্তত 3টা এবং 4টা নিম্নবিত্ত পরিবার ধরে বিষ খাইয়ে নিজে মারা গেছে মা। এরকম অসংখ্য
পত্রপত্রিকা, আমি আপনাকে লিঙ্কগুলো প্রতিটাই পাঠাবো। এই বিষয়গুলো খাদ্যের অভাবে না, এগুলো পারিবারিক জটিলতা, পারিবারিক জটিলতা অনেক কিছু সমস্ত পারিবারিক জটিলতা মাহমুদা হাবিবা, সময় শেষ। আমি সুস্পষ্টভাবে বলেছি খাবারের অভাবে এবং বেঁচে থাকার তাগিদে, কিন্তু আমাদের এখানে সুইসাইডের ঘটনা ঘটতেছে, এটা পারিবারিক সহিংসতা, পারিবারিক দ্বন্দ্ব এবং কিন্তু খাবারের অভাবে, সুস্পষ্টভাবে অনাহারে খাবারের অভাবে কেউ মারা যায়নি। রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় দেখা হবে রাজনীতি অনুষ্ঠানের, সাথেই থাকুন।